where did de Broglie hypothesis come from? এটা কোথা থেকে আসছে অ্যাকচুয়ালি? de Broglie হচ্ছে প্রবাবলি 1927 সাল না জানি 26 সালের দিকে, 24, ওকে। সো যাই হোক, ওই সময়ে কোয়ান্টাম মেকানিক্সের হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে। ওই সময়ে হচ্ছে আমরা এইটুকু তো জানি যে লাইট হচ্ছে কি মূলত এক ধরনের ওয়েভ, রাইট? লাইট হচ্ছে ওয়েভ। আর হচ্ছে ডি ব্রয়ের চিন্তা হচ্ছে যদি ওয়েভরা পার্টিকেলের মতো বিহেভ করতে পারে। কিভাবে? দেখো, তোমরা কম্পটন এফেক্ট পড়ছো, তোমরা ফটোইলেকট্রিক এফেক্ট পড়ছো, সেখানে তোমরা দেখতে পাইছো যে কিভাবে ওয়েভরা হচ্ছে পার্টিকেলের মতো বিহেভ করে। ওয়েভের ইন্টারাকশনটা এক্সপ্লেন করা যায় না পার্টিকেল নেচার ছাড়া, তাই না? তুমি ফটোইলেকট্রিক এফেক্টে কি দেখলা? যে ওয়েভ হচ্ছে লাইট হচ্ছে ওয়েভ আকারে আসে, কিন্তু তাকে যদি কোয়ান্টাম থিওরি অফ লাইট দিয়ে এক্সপ্লেন না করি, কোয়ান্টাম থিওরি অফ লাইট অ্যাকচুয়ালি কনসিডার করে লাইটকে একটা পার্টিকেল হিসেবে ট্রিট করে। যদি তুমি দেখো যে ওয়েভের পার্টিকেল নেচার আছে, সো ডি ব্রয় বলছে ওয়াই কান্ট হ্যাভ দ্য অপোজিট, লাইক পার্টিকেলের ওয়েভ নেচার আছে। এন্ড এই আইডিয়া থেকে তার চিন্তা হইলো যে ওকে, মেবি অ্যাকচুয়ালি পার্টিকেলের ওয়েভ নেচার থাকা সম্ভব। সো যেহেতু প্রথমে এটা বের হয়েছে যে ওয়েভ গুলার পার্টিকেল নেচার আছে, প্রথমে এটা ভেরিফাইড যে আমরা বিভিন্ন প্রায় 100 বছর থেকে আমরা জানি যে তৎকালীন সময়ের তুলনা চিন্তা করলে 100 বছর হয়ে গেছে প্রায়, জানি আমরা যে লাইট হচ্ছে এক ধরনের ওয়েভ। 100 বছরের বেশি সময় ধরে জানি, যখন যে হাইগেনের থিওরি থেকে পড়ছি আমরা তখন থেকে জানি। এটা প্রায় মনে হয় 200-250 বছরের বেশি হবে যে জানি যে লাইট হচ্ছে ওয়েভ। তারপরে ম্যাক্সওয়েল এসে আরো স্টাবলিশ করে দিয়ে গেল লাইট ইজ এ ওয়েভ, বাট ইটস নট এনি ওয়েভ, ইটস ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। লাইট ইজ এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সো এই যে আইডিয়াটা যে স্টাবলিশ হয়ে গেছে লাইট হচ্ছে একটা ওয়েভ, এই ওয়েভ নেচার দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি নাই কি ফটোইলেকট্রিক এফেক্ট এক্সপ্লেন করতে পারি নাই। লাইটের ওয়েভ নেচার দিয়ে আমরা ব্ল্যাক বডি রেডিয়েশনকে এক্সপ্লেন করতে পারি নাই। এই যে প্রবলেমগুলো যে এক্সপ্লেন করতে পারতেছি না ওয়েভ নেচার দিয়ে, এটাই আমাদের ওয়েভ নেচারের প্রতি ডাউট মনের ভিতরে আনছে, ঠিক আছে? সো এটাকে এক্সপ্লেন করার জন্য আমাদের ব্ল্যাক বডি রেডিয়েশনের প্রবলেম সলভ করার জন্য হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক হচ্ছে দিছে কোয়ান্টাম থিওরি অফ লাইট। এবং কোয়ান্টাম থিওরি অফ লাইট মূলত যে ম্যাথমেটিক্যাল জটিল ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন সারসংক্ষেপ হচ্ছে যে উনি লাইটকে পার্টিকেল হিসেবে ট্রিট করছে। লাইটের যে এনার্জি গুলো সেগুলোকে আগে যেমন ওয়েভ থিওরি কন্টিনিউয়াস ধরে নিত, এখন আর কন্টিনিউয়াস না ধরে এটাকে ডিসক্রিট ধরে নিছে। এই এনার্জি গুলো অকুপাই করা যায় না, ফোটনের দ্বারা ওই এনার্জি গুলো অকুপাই করে না, ঠিক আছে? তো এই আইডিয়া থেকে আর কি আমাদের 1905 সালে হচ্ছে ফটোইলেকট্রিক এফেক্টকে এক্সপ্লেন করছে হচ্ছে আইনস্টাইন। এই কোয়ান্টাম থিওরি অফ লাইট ইউজ করি, যেটা ট্রিট করে লাইটকে পার্টিকেল হিসেবে। কারণ ফটোইলেকট্রিক এফেক্টকে এক্সপ্লেন করতে পারতেছিল না ওয়েভ নেচার অফ লাইট দিয়ে তুমি ফটোইলেকট্রিক এফেক্টকে এক্সপ্লেন করতে পারবা না, সম্ভব না। সেজন্য আমরা গতদিন এটাকে কথা বলছিলাম ফটোইলেকট্রিক এফেক্ট নিয়ে, তখন আমি বলছি যে পার্টিকেল নেচারটা ফটোইলেকট্রিক এফেক্টকে ভালোভাবে এক্সপ্লেন করতে পারে। সো এই আইডিয়াগুলো থেকে আমাদের মোটামুটি এখন আমাদের বিশ্বাস হয়ে গেছিল যে 1924 সালে আগ পর্যন্ত যে হোয়াট, ওয়েভ ক্যান হ্যাভ পার্টিকেল নেচার, ওয়েভ হ্যাভ দিস কাইন্ড অফ ক্যারেক্টারিস্টিক্স দ্যাট দে ক্যান শো পার্টিকেল নেচার। বাট ডি ব্রয়ের চিন্তা হচ্ছে যে হোয়াট ইফ উল্টাটাও সম্ভব, হোয়াট ইফ দ্য অপোজিট ইজ অলসো পসিবল। ফর এক্সাম্পল, হোয়াট ইফ পার্টিকেল ক্যান অলসো প্রসেস ওয়েভ লাইক ক্যারেক্টারিস্টিক্স। ওয়েভ লাইক ক্যারেক্টারিস্টিক্স বলতে কি বোঝাচ্ছি? পার্টিকেল গুলোর ওয়েভের কি থাকে? ওয়েভের থাকে না কোনো সার্টেন পজিশন, ওয়েভের কোনো সার্টেন পজিশন থাকে না। ওয়েভের থাকে হচ্ছে ওয়েভ লেন্থ, যেটা অ্যাকচুয়ালি মিন করে যে ওয়েভ, লেটস সে এই রুমের মধ্যে যদি লাইট আমি নিক্ষেপ করি, এই রুমের যে কোনো জায়গায় লাইট থাকে, সো এটা ছড়িয়ে যাওয়া হচ্ছে ওয়েভের নেচার, ছড়িয়ে যাওয়া। আর পার্টিকেলের নেচার হচ্ছে কোনো একটা ডেফিনিট জায়গায় থাকা, এটা হচ্ছে পার্টিকেলের নেচার। তো ডিফারেন্সটা ক্লিয়ার। তো এই আইডিয়া থেকে আসলে হাইপোথিসিসটা ডি ব্রয়ের যে দিস ইজ দ্য হাইপোথিসিস, সো অ্যাজ আই সেড আই কান্ট প্রুভ ইট, রাইট? ইউ কান্ট প্রুভ ইট, যদিও কিছু বইতে প্রুভ আছে এটা, ঠিক আছে? সো এনিওয়ে, সো ইউ হ্যাভ what we call lambda, that is wavelength, that is equal to this Max Planck's constant divided by p, which is the momentum of the particle. So de Broglie said if you have a larger momentum, এটা কাদের পক্ষে সম্ভব? বড় বড় পার্টিকেল গুলোর পক্ষে সম্ভব। ফর এক্সাম্পল, এটা সম্ভব হচ্ছে লেটস সে এটা একটা টেনিস বলের পক্ষে সম্ভব, কারণ এটা টেনিস বলের ম্যাস হচ্ছে বেশি। ফর এক্সাম্পল, এটার ম্যাস হচ্ছে লেটস সে 250 গ্রাম, আর এটার ভেলোসিটি লেটস সে 30 মিটার পার সেকেন্ড। 30 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে টেনিস বল হচ্ছে
কেউ নিক্ষেপ করছে। So in that case, you can see that it has definitely a momentum which is 0.25 times 30, হিসাব করলে যা আসবে সমস্যা নেই। এই ধরনের লার্জার মোমেন্টামের জন্য, এই ধরনের বড় মোমেন্টামের জন্য তুমি যে ওয়েভলেন্থ পাবা সেটা পাবা হচ্ছে অনেক ছোট। তুমি অ্যাকচুয়ালি ক্যালকুলেট করে দেখতে পারো, করো, একজনকেও ক্যালকুলেট করো কত আসে দেখো। So momentum of this tennis ball is 7.5 kg meter per second inverse meter per second, sorry. So h হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, তাকে তুমি মোমেন্টাম দিয়ে ভাগ করো, এই মোমেন্টাম দিয়ে ভাগ করো, কত আসে দেখো, 6.63 টাইমস 10 to the power minus 34 জুল সেকেন্ড, আর এটাকে ভাগ করবো হচ্ছে 7.5 কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1, ভ্যালু কত আসে 8.84 into 10 inverse 33 35, ভাগ করলে তো ছোট হয়। ওকে, সো দিস ইজ মাইনাস 35, এটা হচ্ছে দাঁড়াও, এটা হচ্ছে এত মিটার, হ্যাঁ, এটা হচ্ছে ওয়েভলেন্থের মান। তো দেখতে পাচ্ছ একটা টেনিস বলের সাথে অ্যাসোসিয়েটেড যে ওয়েভলেন্থ, যেটা হচ্ছে স্পিড হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, টেনিস বলের আমি ম্যাথ একটা ধরে নিয়েছি আমার মতো করে, আমরা দেখতে পাচ্ছি সেই ওয়েভলেন্থটা হচ্ছে 10 to the power minus 35 মিটার রেঞ্জে আছে। তার মানে ওয়েভলেন্থ আছে, বাট সেটা এক্সট্রিমলি লো। এই জন্য যেটা হয় যে লার্জার অবজেক্টের জন্য ডি ব্রয় যে হাইপোথিসিস, সেটাকে টেস্ট করার কোনো ওয়ে নাই। There is no way you can test it because there is a limitation. You can see আমরা এখন পর্যন্ত যথাসম্ভব 10 to the power minus 18 মিটার এই রেঞ্জ পর্যন্ত হচ্ছে সাকসেসফুলি টেস্ট করতে পারছি। এর নিচে এটা তো অনেক 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 ছোট এর থেকে, ঠিক আছে। প্রবলেম হচ্ছে এই জায়গায় যে টেস্ট করতে পারতেছো না ফর লার্জার অবজেক্ট। যেহেতু টেস্ট করতে পারতেছো না, ইট ডাজন্ট মিন যে এটা রং, রাইট? বাট ফর স্মলার অবজেক্টস, ফর এক্সাম্পল ফর ইলেকট্রনের জন্য আমরা একটু পরে দেখবো, একটা ইলেকট্রনের ক্যালকুলেশন করে দেখবো। ইলেকট্রনের জন্য তার মোমেন্টাম হচ্ছে কি হবে, তার মানে এই লার্জার অবজেক্টের মোমেন্টাম বড়, তাই ওয়েভলেন্থ হচ্ছে কি অনেক ছোট, তাই না? অনেক ছোট, দেখো রিয়েলি স্মল। আবার যদি তুমি দেখো যে ইলেকট্রন, ফর এক্সাম্পল ফর ইলেকট্রন momentum is very small, so your wavelength is very large. Wavelength is very large and that is detectable. দেখবা যে ইলেকট্রনের জন্য আমরা একটা হিসাব করে দেখি, চলো। একটা ইলেকট্রন নেই, তার মাস হচ্ছে 9.1 into 10 to the power minus 31 কেজি। আচ্ছা, আমরা রিলেটিভিস্টিক এফেক্ট নিব না ইলেকট্রনের জন্য, যদি নেওয়া উচিত, বাট আমরা সিম্পলিসিটির জন্য রিলেটিভিস্টিক এফেক্ট নিতে হলে কি করতে হবে, দেখো ল্যামডা ইকুয়াল টু কি আছে, h/p আছে, তাই না? p মানে mv, জাস্ট এটা গামা দিয়ে গুণ করতে হবে, আর কিছু না। মোমেন্টামের জন্য গামা দিয়ে গুণ করতে হবে। ফর দ্য কেস অফ সিম্পলিসিটি we will not now deal with the relativistic effect, এখন দরকার নেই হিসাব করার। সো জাস্ট হচ্ছে আমরা এখানে h এর ভ্যালু বসাই 6.63 times 10 to the power minus 34 joule second divided by, we have the mass which is 9.1 times 10 to the power minus 31, and let's consider our electron to be moving at, let's say 10 to the power 4 meter per second. So where do I put it? Let's say my electron is moving at a velocity which is 10 to the power 4 meter per second. 10 to the power 4 মানে কত বলো দেখি, 10,000 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? হ্যাঁ, ধরে নিচ্ছি 1 লাখ ধরলেও কিছু যায় আসে না। আচ্ছা, 1 লাখ ধরো, তাহলে একটু আরো রিজনেবল মনে হয়। So this is 10 to the power 5 meter per second, and দেখো তো কত আসে, এটা ক্যালকুলেট করে দেখো কত আসে। আই হোপ আমি তোমাদের উপর বিশ্বাস থেকে ভ্যালুগুলো বসাচ্ছি, আশা করি তোমরা ঠিকঠাকই বসাচ্ছ, ঠিক আছে। তো এই ভ্যালুটা আসে হচ্ছে কত, 7.29 into 10 to the power minus 9 মিটার, রাইট? and this is detectable, এটা কিন্তু ডিটেক্টেবল লেভেলে আছে। সো ইলেকট্রন, যাকে আসলে কেউ এটা চিন্তা করে নাই ওই সময়, যে ইলেকট্রনটা একটু টেস্ট করে দেখে তো এটা কি ওয়েভ নেচার আছে কিনা, কেউ এই চিন্তা করে নাই ওই সময়, ডি ব্রয়ের সময়, যে দেখি ইলেকট্রনকে ডাবল স্লিট এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে পাঠায় দেখি ওর কোনো ওয়েভ নেচার আছে কিনা। কারো মাথায় চিন্তা আসে না, আসার কোনো কারণও নেই, উই নিউ দ্যাট ইলেকট্রন বিহেভস লাইক পার্টিকেল। তো এটাই হচ্ছে ডি ব্রয় হাইপোথিসিস, যে for objects which have momentum very small, they have lambda value
sufficiently large that it can be detectable. এটা ডিটেক্ট করা সম্ভব। অ্যাজ ফার অ্যাজ আই নো, শুধু ইলেকট্রন না, ধরো যে তোমার প্রোটন, নিউট্রন, আবার ধরো যে এই যে C60, এটাকে মনে হয় ফুলারিন বলে, আই এম নট শিওর অ্যাকচুয়ালি, আমি যতটুকু মনে পড়ে এটা ফুলারিন, যারা কেমিস্ট্রিতে ভালো পড়ে তারা জানো। তো এই ফুলারিনেরও কিন্তু টেস্ট করে দেখা হয়েছে যে এটারও ওয়েভ নেচার আছে, ঠিক আছে, এটারও ল্যাম্ডা আছে। ফুলারিন কিন্তু যথেষ্ট বড়, 60টা কার্বনের চেইন, ঠিক আছে, একসাথে 60টা কার্বন হাতে হাত ধরে আছে ফুলারিন। তো এরকম কেসগুলাতে যেগুলাতে হচ্ছে এত বড় বড় অবজেক্ট, ইলেকট্রনের তুলনায় কিন্তু ফুলারিন অনেক বড়, ঠিক আছে, ইলেকট্রনের তুলনায় ফুলারিনেরও কি টেস্ট করে দেখা হয়েছে যে এটারও ওয়েভ নেচার আছে। বাট এটা একটা দুঃখজনক বিষয় যে টেনিস বলের ক্ষেত্রে বা আমাদের লাইফে, যেমন আমার একটা ম্যাচ আছে, আমি যদি মুভ করি আমার একটা মোমেন্টাম আছে, তো আমার ক্ষেত্রে যে ওয়েভলেন্থটা, এই ওয়েভলেন্থটা মেজার করাটা ডিফিকাল্ট, টাফ। ওয়াই ইট ইজ টাফ? বিকজ অফ দ্য, বলতে পারো যে একটা হচ্ছে মেজারমেন্টে আমরা অতটুকু প্রেসাইজ হই নাই, আবার একটা লেভেল পরে গিয়ে তুমি মেজারমেন্টের বাইরেও চলে যেতে পারো। যেমন দেয়ার ইজ এ টার্ম কল্ড প্ল্যাঙ্কস লেন্থ, প্ল্যাঙ্কস লেন্থের থেকে ছোট হয়ে গেলে সেটা থিওরিটিক্যালি আর ডিটেক্টেবল না সেটা, ঠিক আছে। তো ডিব্রয় হাইপোথিসিসের, এটা হচ্ছে ওনার পিএইচডি থিসিস ছিল, ঠিক আছে। এই পিএইচডি থিসিস নিয়ে একটু ডাউট হয়েছিল তখন মানুষের, যে ও যেটা বলতেছে এটার উপর ওর আসলে পিএইচডি দেওয়া উচিত কিনা, ঠিক আছে। পরে এই জিনিসটা হচ্ছে আইনস্টাইনের কাছে পাঠানো হয়েছে, ওর থিসিসটাকেই, সো যাতে আইনস্টাইন ভেরিফাই করায় যে ওর যে সুপারভাইজার ছিল তা তো দেখছে, হয়তো আরো রিভিউয়ারের কাছেও দিছে, বাট আইনস্টাইনের কাছে অ্যাকচুয়ালি সরাসরি পাঠাইছে। সো আইনস্টাইন দেখছে এবং উনি বলছে যে ওকে দিয়ে দেন, মানে লুকস সলিড টু মি, থিওরিটিক্যালি সলিড লাগতেছে, দিয়ে দেন থিসিস, দিয়ে দিছে। এবং মজার বিষয় হচ্ছে এর কিছু বছর পরেই এটা প্রুফ হয়েছে এক্সপেরিমেন্টালি। এক্সপেরিমেন্টালি ইলেকট্রনকে ডাবল স্লিটের মধ্য দিয়ে নিয়ে অ্যাকচুয়ালি দেখছি ইলেকট্রনের মধ্যে এই নেচার আছে। ইলেকট্রনের মধ্যে কি নেচার আছে? ইলেকট্রনও কনস্ট্রাকটিভ অ্যান্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন তৈরি করে, যেটা অ্যাকচুয়ালি ওয়েভের নেচার, যেটা অ্যাকচুয়ালি প্রুফ করে যে ইলেকট্রন ক্যান অলসো বিহেভ লাইক ওয়েভ। সো দিস ইজ অল অ্যাবাউট ডি ব্রয় হাইপোথিসিস।